শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এবং ৪ নির্বাচন কমিশনার। দুপুর ১:৩০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ২১শে নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার পদে নিয়োগ পান। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৫ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। যে কোনো মূল্যে শপথের সম্মান রেখে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যয় তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানান তিনি। নতুন সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ তার নেতৃত্বাধীন কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ভোটের জন্য অনেক সংগ্রাম করেছে জনগণ, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেই দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় বলেও জানান সিইসি। বলেন, সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করেছে, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩ সদস্য নিহত হয়েছে। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। পরে অভিযানে গেলে সেনাবাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। পরে তাদের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কি পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতের ৭ জন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে তাদের বরখাস্ত করা হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরখাস্ত ৭ কর্মকর্তা কর্মচারী হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোহাম্মদ তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং লাইনম্যান পারভেজ মিয়া, সাখাত হোসেন ও আবুল কাশেম। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে। ৫ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। একটা ধারণার উপর করে সেই হিসাবে অথরিটি করছে, অথরিটি বলতে পারবে। আমরা আমাদের মতো তদন্ত করি, ফিজিক্যালি গিয়ে আমরা ডকুমেন্ট দেখে আমরা তদন্ত করি। ডকুমেন্টারি কাজ আমরা শুরু করেছি, ফিজিক্যালি হয়তো আজকে বিকালে যাবো। গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে নিহত ৩ শিক্ষার্থীর নিজ নিজ এলাকায় নেমেছে শোকের ছায়া। শেষ বিদায় জানাতে ভিড় করেন এলাকাবাসী ও সহপাঠীরা। মর্মান্তিক এই ঘটনায় কারো গাফলতি আছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাজশাহীর পবা উপজেলার মুরারীপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন্নেসার দ্বিতীয় সন্তান জুবায়ের আলম সাকিব প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তবে তার স্বপ্নের সমাধি হল মাঝপথেই। শনিবার পিকনিকে যাওয়ার পথে বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় সাকিবের। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্কুল জীবনে তার রেজাল্ট ভালো, তার সবকিছুই ভালো ছিল। এখন আল্লাহ তার হুকুমে দিয়ে গেছে, কিন্তু এটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। কেন এই দোতলা গাড়িতে এই সফরটা ব্যবস্থা করা হলো, যে নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? একই দুর্ঘটনায় মারা গেছেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম। ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে। শেষবারের মতো এক নজর তাকে দেখতে ভিড় করেন এলাকাবাসী ও সহপাঠীরা।
নেগলেন্সি 100%, ইনক্লুডিং ড্রাইভার। তারা ড্রাইভারও দেখছে, সেই তার ছিল নিচে, প্লাস এত ডিস্টেন্সে কীভাবে তারটা ছিল। আইইউটির শেষ বর্ষের ছাত্র রংপুরের মুস্তাকিম রহমান মাহিমের মৃত্যুতে নগরীর জুম্মাপাড়ায় নেমেছে শোকের ছায়া। এদিকে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সোমবার থেকে বুধবার 3 দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি কর্তৃপক্ষ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাজরিন ট্র্যাজেডির 1 যুগ পেরোলেও এখনও নিহতদের স্বজন ও আহতদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা যায়নি, হয়নি তাদের পুনর্বাসনও। 1 যুগ আগের ভয়াবহ ট্র্যাজেডির স্মরণে সকালে ভুক্তভোগীরা জড়ো হন তাজরিন ফ্যাশন কারখানা চত্বরে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আগুনের ঘটনায় দায়ী সবার শাস্তির দাবি জানান তারা। রোববার সকাল হতেই 1 যুগ আগে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার সামনে জড়ো হন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। আগুনের ঘটনায় ভুক্তভোগীরা ছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরাও যোগ দেন। দীর্ঘদিন ধরে বন্ধ গেটের তালা ভেঙে কারখানা চত্বরে প্রবেশ করেন তারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি। এ সময় 1 যুগ ধরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হলেও তা পূরণ না হওয়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। বাস্তার নিকে কিছু সাহায্য চাই, আমরা সাহায্য করি। আমার ওই যে ব্যথা পাইছে, আমরা কাজ কাম করে তো গায়ে দীর্ঘমেয়াদী পরিবারবর্গ সহ চিকিৎসা দিব, আমাদের পুনর্বাসন করার ব্যবস্থা করব। শ্রমিক নেতাদের দাবি, কারখানা মালিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় এতদিন বিচার নিশ্চিত করা যায়নি। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা, দ্রুত কারখানা মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি নিশ্চিতের। এই গার্মেন্টসের মালিক ছিল দেলোয়ার এবং আওয়ামী লীগের নেতা থাকার কারণে তার বিচারটা হয়নি। আমরা মনে করি যে বর্তমান সরকার, যেহেতু পরিবর্তিত সরকার এসছে এবং এই সরকারের নিরপেক্ষ সরকার, বৈষম্যহীন সরকার, তো শ্রমিকদের এই দেলোয়ারের শাস্তি নিশ্চিত করবে। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন কারখানায় আগুনের ঘটনায় মারা যান 117 শ্রমিক, আহত হন 3 শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী হয়রানির অভিযোগ এনে 3 দিন ধরে বেনাপোল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক সমিতির দাবি, প্রশাসনের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরও রাতে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বন্দর থেকে 4 কিলোমিটার দূরের পৌর বাস টার্মিনালে। এ নিয়ে পৌর ও বন্দর কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করলেও সমস্যা সমাধানের উদ্যোগ না থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। পাসপোর্ট যাত্রীদের জন্য বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন বাস মালিকরা। যানজট নিরসনে রাতের বাস বন্দর টার্মিনালে থামানো এবং দিনে দূরপাল্লার বাস থামানোর সিদ্ধান্ত হয় পৌর বাস টার্মিনালে, কিন্তু রাতের বাস বন্দর টার্মিনালে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শুক্রবার রাত থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। মধ্যরাতে যাত্রীদের 4 কিলোমিটার দূরের টার্মিনালে নামিয়ে দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। হঠাৎভাবে ডিসিশন নিয়েছে, রাত 2টোর সময় গাড়ি আটকাই দিয়েছে সমস্ত পরিবহন। আটকানোর পরে পুরসভার স্টাফরা আমাদের ম্যাক্সিমাম সুপারভাইজারের মারধর করছে। যাত্রী হয়রানি বন্ধে দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরাই। ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে বেনাপোলে যাতায়াত করতে হচ্ছে পাসপোর্ট যাত্রীদের। রাত 2টো 12টা 1:30 সময় গাড়ি আসছে, এই যাত্রী ওখান থেকে পর্যন্ত আসা, টাকা পয়সা ডলার পাসপোর্ট এদের দায়িত্ব নেবে কিনা। 3টা বাজে সেই সময় আমাদের নামিয়ে দেওয়া হয় এবং অনেক হয়রানি পরে আমরা এখানে আইসা পৌঁছাই। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট বাস টার্মিনাল। তবে ঢাকা কলকাতা বাস যাচ্ছে চেকপোস্ট হয়েই। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের বাস টার্মিনালটি আপাতত বন্ধ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে ভারতগামী আন্তর্জাতিক যে বাসগুলো আছে এগুলো চলাচল করছে। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা আবার পুনরায় চালু করব। বেনাপোল রুটে প্রতিদিন দূরপাল্লার শতাধিক বাস চলাচল করে। দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ হাসিনা এমন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছিলেন যারা তার কথা মতো কাজ করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক সংস্থা, তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো মূল্য ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। এর আগে তিনি নাটোরের বড়াই গ্রামে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের পরিবারের সাথে কথা বলেন। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে আহ্বান জানান তিনি।
এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত। এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এটা কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাইবে। মৌলভীবাজারে মামলা বাণিজ্য, নিরপরাধ মানুষদের হয়রানি সহ নানা অভিযোগে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙিয়ে জেলার প্রতিটি উপজেলায় মামলার নামে নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি দিতে ও আসামিদের ছাড়িয়ে নিতে নানাভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী নির্বাচন কমিশনের নবনিযুক্ত কমিশনারবৃন্দ মহোদয়গণ, ইলেকশন কমিশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, আমি কিন্তু কোনো লিখিত ড্রাফট করিনি, কারণ সময় পাইনি, ড্রাফট করার সময়ও পাইনি। আর আপনারা যত আমার এই যে পত্রিকায় খবর প্রকাশের পর থেকে যেভাবে আমরা হুমড়ি খেয়ে পড়েছেন, অলরেডি অনেক কথা বলা হয়ে গেছে। আমি দেখলাম যে আর এত লেখালেখি করে আর লাভ হবে না। আজকে আপনাদের কথাই শুনবো বিশেষ করে। তারপরে একটু বলতে হয়, আপনারা সবই জানেন যে আমরা নতুন যে ইলেকশন কমিশন গঠিত হলো, আমি এটার চিফ ইলেকশন কমিশনার। আমার ডানে আছেন দুজন, বামে আছেন দুজন, মোট 5 জন নিয়েই তো এই কমিশন। এবং এটা দেখবেন, আনলাইক ইন দ্য পাস্ট, আমাদের নিযুক্তিটা হয়েছে থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি জানেন, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন আমি বলে, স্যার টেলিভিশন দেখাচ্ছে, তাই নাকি? তো দেখি যে টেলিভিশন দেখাচ্ছে। বিকজ তারা এত টাইট লিপড ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি, এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেনস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি। সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লব বলে থাকেন। এই ক্রান্তিকালে এটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব, এই ক্রান্তিকালে এটার দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে, ওনাদের সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন। আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি। 2-1 জনের কাছে জিজ্ঞেসও করেছি যে কমিশনার যে আমাদের ইনাকে চিনি কিনা, ইনাকে চিনি কিনা, আমি জিজ্ঞেস করেছি। সো reports were so good and so convincing, and that gave me immense pleasure and confidence যে আমার টিম মেম্বারদের সম্পর্কে যখন আমি জানতে পারলাম। And we have a brigadier general with us who was the sword of honor. You understand sword of honor? The first হয়েছে sword of honor, our brigadier general. তা আমি এগুলো শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না, ঠিক আছে, আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি, প্রাথমিক আলাপ। তার মধ্যে প্রথম দিকে পরিচয় পর্ব, তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে আমাদের কিভাবে সামনের দিকে আগাবো। আমার এবং আলাপ
চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের ওনাদের এই কাজটা করার জন্য। যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। এবং আমি আমার সাথে যারা কথা বলেছে এই সমস্ত প্রেস কথা বলেছে আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া সেটা অর্জনের জন্য সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করব। আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো ব্যর্থতা নাই, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। বিশেষ করে একটা এক্সাম্পল দিই, জ্বালানি মন্ত্রণালয়ে যখন ট্যাংরাটিলায় ব্লো আউট হলো সুনামগঞ্জে, আপনারা তো জানেন ব্লো আউট তো জানেন, গ্যাস ফিল্ডে আগুন ধরেছে, ব্লো আউট হলো, তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে, মাহমুদুর রহমান সাহেব ছিলেন বিওআইয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান। তখনকার গভর্নমেন্ট ওনাকে ওই মন্ত্রীকে সরিয়ে দিয়ে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়ে আসলেন। উনি বসে বলে যে আমার তো সচিব লাগবে সেরকম মোকাবেলা করার জন্য। আই ওয়াজ নট ইভেন অ্যাওয়্যার ওই আগুন লাগার 7 দিনের মধ্যে আই ওয়াজ ট্রান্সফার টু এনার্জি মিনিস্ট্রি। তো আমি 2 জনের বলছিলাম তখন যে আপনারা কি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললেন, চারিদিকে আগুন জ্বলছে সিলেটে, এর মধ্যে আমাকে পাঠিয়ে দিলেন জ্বালানি মন্ত্রণালয়ে। জয়েন করার পরে 2-3 দিন পরে বোধ হয় আমি সুনামগঞ্জ ট্যাংরাটিলায় গেছি, দেখি যে দাও দাও করে আগুন জ্বলছে, গাছ বাঁশ সব মানুষের ঘর বাড়ি সব পুড়ছে। যেই অফিসটায় বসে আমি আমার অফিসারদের সাথে আমি মিটিং করেছি, আমি চলে আসার পরে পরের দিন ওইটা ব্লোন আউট। যেখানে বসে আমি মিটিং করেছি সেই বাড়িটা উড়ে গেছে পরের দিন সকালবেলায়। যদি আমি একদিন পরে যেতাম আমাকে শুধু উড়ে নিয়ে যেত গ্যাসের এই ব্লো আউট থেকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় 6 মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণ আসতে। আমি এটা বলছি এই কারণে শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে আর কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই। এবং আপনারা শুনে থাকবেন $110 $120 দামে তেল হয় না, এখানে প্রতি লিটার তেলে 16 টাকা করে লস দিয়ে তেল সাপ্লাই করতে হয়েছে আমার এক সময়। ব্যাংক ফতুর করে ফেলছে এলসি খোলার জন্য, টাকা লস 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 পেট্রোলিয়াম কর্পোরেশন। ওই চ্যালেঞ্জে তো আমরা মোকাবেলা করেছি, সারা দেশ ঘুরে বেরিয়েছি। কারণ তেল আনলে এদিকে আনলে ইন্ডিয়া বর্ডার পার করে দিয়ে চলে যায় জেরিখানে করে, কারণ আমরা সাবসিডাইজড তেল দিই, তো জেরিখানে করে পার করে দিলেই লাভ, এরকম হয়। এই সমস্ত এটা উদাহরণ হিসেবে বলছি আর কি, যে চ্যালেঞ্জ মোকাবেলার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করার জন্যই আমি এই কথাগুলো বলছি। তো আমাদের এই যে ক্রান্তি লগ্নে আমরা দায়িত্ব নিলাম, আমি একটু লম্বা করে বলছি কারণে যাতে বেশি প্রশ্ন না করতে পারেন আপনারা, সব আমি জবাবটা দিয়ে দিচ্ছি আগে, যাতে আপনারা বুঝে গেলে তার প্রশ্ন থাকবে না আপনাদের। আমি মনে করি যে আপনাদের প্রশ্ন যা করবেন আমি আগের থেকে বলে দিই। চ্যালেঞ্জ আপনারা যা দেখছেন, যে কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে, ভোট চুরি হবে, ভোট ডাকাতি হবে, বলবেন যে আগের সরকারের নিয়োজিত কর্মচারীদের নিয়ে ইলেকশন করতে পারবেন কিনা, আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা, নানাবিধ প্রশ্ন আপনারা করবেন এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার। চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এস আলম গ্রুপের মালিকানাধীন 3 ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। সকাল 9টায় কর্ণফুলী শাহ আমানত সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে তারা। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে 11:15টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো আইনি প্রক্রিয়া না মেনে প্রায় 1100 জনকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। দ্রুত তাদের চাকরিতে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে অবরোধের কারণে সড়কের 2 পাশে তীব্র যানজট তৈরি হয়। এ সময় দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় শাটডাউন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থীরা। শাটডাউনের কারণে বিজনেস স্টাডিজ অনুষদ ও 53 ব্যাচের সব ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আফসানা করিম রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে 7 দিনের মধ্যে অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। সব নষ্ট করে ফেলা হয়েছে, এখানে ছিল। পিরোজপুরের ভান্ডারিয়ার ইক্রি ইউনিয়ন কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী শিশু কল্যাণ পরিষদে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ইক্রি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরেই সুবিধা বঞ্চিত, অনুন্নত সড়ক ব্যবস্থায় ভোগান্তিতে স্থানীয়রা। তাদের অভিযোগ, ইউনিয়নে হাসপাতাল না থাকায় চিকিৎসা নিতে দূরে যেতে হয়। শিগগিরই ইউনিয়নের জনদুর্ভোগ কমাতে উদ্যোগের আহ্বান তাদের। এ সময় কল্যাণ পরিষদের কয়েকজন কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ঘোষণা করা হয় নতুন কমিটি। নড়াইল স্টেশন দিয়ে রেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে চালু হবে যাত্রীবাহী ট্রেন। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন দুপুর 12টার দিকে নড়াইল স্টেশন হয়ে খুলনায় পৌঁছায়। ঢাকা থেকে যশোরের সিঙ্গিয়া পর্যন্ত মোট 162 কিলোমিটার নতুন রেল লাইন স্থাপন করা হয়েছে। প্রকল্পের আওতায় কমলাপুর থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙা হয়ে কাশিয়ানী, লোহাগড়া ও নড়াইল স্টেশনের উপর দিয়ে খুলনা ও বেনাপোল পৌঁছাবে ট্রেন। পরীক্ষামূলকভাবে রেল চলাচলে খুশি স্থানীয়রা। সকালে আমরা 9:10 রওনা দিলাম। আমরা 3 ঘন্টা 45 মিনিটের মতো প্রতিদিন থামা হয়েছে, আমরা চলে আসছি। তো ট্রায়াল লাঞ্চ আমাদের পুরোপুরি সফল বলে আমরা মনে করতেছি। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বির হোসেন স্মরণে শহীদ সাব্বির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুপুরের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি। এ সময় তিনি বর্তমান প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে ও মাঠ প্রশস্ত করা সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানান। আয়োজকরা জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাব্বির হোসেনের স্মরণে ও তাদের স্মৃতি ধরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় 9টি দল অংশ নিচ্ছে। মাঠকে প্রশস্ত করার ব্যবস্থা করবেন। আমি লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিতে চাই, আপনাদেরকে সহযোগিতা করব। জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ওয়ানগালা। শস্য দেবতাকে ফসলের কিছু অংশ তুলে দিতে এই আয়োজন। অনুষ্ঠানে অংশ নেয় গারো সম্প্রদায়ের 5 শতাধিকের বেশি বাসিন্দা। উৎসবটিকে ঘিরে মেলায় পরিণত হয় পুরো ধর্মপল্লী। শুধু গারো সম্প্রদায় নয়, ওয়ানগালার অনুষ্ঠানে অংশ নেন বাঙালিরাও। সব পরিবারের ভালোবাসা, আনন্দ এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয় ওয়ানগালার প্রার্থনা। ধর্মীয় অনুষ্ঠানের পর ধর্মপল্লী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে পরিবেশন করা হয় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য। খুবই আনন্দ লাগছে। এই ওয়ানগালাকে আমরা নবান্ন উৎসব বলি, যা মিশি সালজং দেবতার নামে উৎসর্গ করা হতো। আমরা এই জায়গায় আসছি এখানে মূলত অনুষ্ঠানটা দেখার জন্য, যেহেতু উপজাতিদের অনুষ্ঠান। অনেক সময় ম্যাক্সিমাম সময় আমরা এটা শুধু বইয়ে পড়ছি, কখনো দেখার সুযোগ হয় নাই। এই প্রথমবার আমরা এই ওয়ানগালা উৎসবটা দেখতে আসছি। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।